দাস ক্যাপিটালে সকলকে স্বাগত। আসন্ন বিভিন্ন চাকরির মেন পরীক্ষার নজরে রেখে আমরা আজ বাংলা থেকে ইংরাজি একটা ট্রান্সলেশন প্র্যাকটিস করব। কোন কোন পয়েন্ট লেখার সময় খেয়াল রাখতে হয় তা বলার চেষ্টা করব এই লেখায়। যারা এই চ্যানেলে নতুন তাদের বলবো বিভিন্ন চাকরি পরীক্ষার অবজেক্টিভ ইংলিশের ক্লাস চালু হয়েছে, সঙ্গে আছে ইংলিশ প্র্যাকটিস সেট। আর যারা অঙ্ক ও রিজনিংয়ের ক্লাস করতে চাও তার জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল বেঙ্গলি ম্যান সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। দেখো, প্যাসেজটা যখন পড়বে এই প্যাসেজটার ক্ষেত্রে যদি একবার দেখবে এখানে দুটো চরিত্র নিয়ে প্যাসেজটা দেওয়া হয়েছে, মিনু এবং মিনুর স্বামী। এদের দুজনের মধ্যে একটা যে কথোপকথন সেইটাকেই তোমাকে ট্রান্সলেট করতে বলেছে। কথোপকথন যখন করবে দুটো চরিত্রের মধ্যে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করবে, তাহলে তুমি ভাবনাটাকে বুঝতে পারবে যে ওরা কি বলতে চেয়েছে। এইটা না বুঝতে পারলে তুমি কিন্তু বাংলা থেকে ইংরাজি ট্রান্সলেশনটা করতে পারবে না। পাশের ঘরের জানালার সামনে রায়চৌধুরীদের চৌতালা বাড়ি। মিনু তার স্বামীকে ডেকে বললে, ওই দেখো দেখো ওদের কি সুন্দর ছেলেটি, ওকে একটিবার আমার কোলে এনে দাও না। স্বামী বললে, গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন? মিনু বলল, শোনো একবার, ছোট ছেলের বেলায় ধনী গরিবের ভেদ আছে, সবার কোলই ওদের রাজ সিংহাসন। স্বামী ফিরে এসে খবর দিলে, দারোয়ান বললে বাবুর সঙ্গে দেখা হবে না। এক মুহূর্তে মিনুর দুই চোখ জলে ভেসে গেল। এই প্যাসেজ দেওয়া আছে। আমরা প্যাসেজটা পড়ে কি বুঝতে পারলাম? যে মিনু তার স্বামীকে রায়চৌধুরীর যে চৌতলা তার চারতলা বাড়িটা রয়েছে সেটা দেখিয়ে জানলা দিয়ে সেই বাড়িটা দেখা যাচ্ছে। সেই বাড়িতে একটা বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছে। বাচ্চা ছেলেটিকে দেখে মিনু বলল, দেখো ছেলেটাকে কি সুন্দর দেখছে, ওকে একবার আমার কাছে নিয়ে এসো না, আমি ওকে কোলে নিতে চাই। স্বামী বলল, আমরা তো খুব গরিব, গরিবের ঘরে অত বড় লোকের ঘরে ছেলে পাঠাবে কেন? মিনু বলল যে কি কথা বলছো তুমি, ছোট ছেলের ক্ষেত্রে ধনী গরিবের কোনো ভেদ নেই, সবার কোল ওদের রাজ সিংহাসন, অর্থাৎ ওরা সবার কোলেই যেতে পারে। এবার যথারীতি স্বামী রায়চৌধুরীদের বাড়িতে গেছিল। কেন এখানে বলল স্বামী ফিরে এসে খবর দিল? স্বামী ফিরে এসে বলল যে গেটের দারোয়ান বলছে বাবুর সঙ্গে দেখা হবে না। এই কথা শুনে মিনু খুব আবেগপ্রবণ হয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে মিনুর দুই চোখ জলে ভেসে গেল। এই মূল বক্তব্য দিয়েছে। এবারে আমরা দেখে নেব কি করে এটা আমরা ট্রান্সলেট করতে পারি। প্রথম সেন্টেন্সে দেওয়া ছিল, পাশের ঘরের জানালার সামনে রায়চৌধুরীদের চৌতলা বাড়ি। পাশের ঘরের জানালার সামনে রায়চৌধুরীদের চৌতলা বাড়ি। দেখো কী নিয়ে কথা বলা হয়েছে? চৌতলা বাড়িটা নিয়ে কথা বলা হয়েছে। যেটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা হচ্ছে সাবজেক্ট। চৌতলা বাড়িটা কাদের? রায়চৌধুরীদের। এখানে রায়চৌধুরীদের আছে। আমি দেখবি এর আগে একদিন বলেছিলাম, কারুর অধিকারে কিছু থাকা অর্থে সাধারণত প্রিপোজিশন অফ ইউজ হয়। কাদের? রায়চৌধুরীদের। এই যে র আছে, এই র বা এর হচ্ছে অফ, এই প্রিপোজিশনটা বোঝায়। এইটা অধিকারে থাকা অর্থে শুধুমাত্র তুমি এখানে ইউজ করবে। রায়চৌধুরীদের, কাদের? রায়চৌধুরীদের। তাই এই রয়ের জন্য আমি এখানে একটা প্রিপোজিশন অফ লেখার সময় ইউজ করব। পাশের ঘরের জানালার সামনে, দেখো এখানেও আছে কোথায়? জানালার সামনে। বোঝা গেছে? পাশের ঘরের, দেখো এখানেও আছে পাশের ঘরের। এইগুলো জাস্ট একটু খেয়াল করবে, আমি লেখার সময় বলবো। এবার সাবজেক্ট যেহেতু চৌতলা বাড়ি অর্থাৎ 4 স্টোরেড বিল্ডিং, 4 স্টোরেড বিল্ডিং যেটা নিয়ে কথা বলা হচ্ছে সেটা যেহেতু সাবজেক্ট, তাই চৌতলা বাড়ি বা 4 স্টোরেড বিল্ডিংটাকে আমি প্রথমে লিখব যেহেতু ওটা সাবজেক্ট। যেহেতু রায়চৌধুরীদের বিল্ডিংটা সম্বন্ধে কথা বলা হয়েছে তাই একটা প্রিপোজিশন ডেফিনেট আর্টিকেল, প্রিপোজিশন না, ডেফিনেট আর্টিকেল দি ইউজ করো। তাহলে দ্য 4 স্টোরেড বিল্ডিং কাদের?
রায়চৌধুরীদের। রায়চৌধুরীদের যেহেতু বলা হয়েছে মানে রায়চৌধুরী ফ্যামিলির, তাহলে এখানে একটা ডেফিনেট আর্টিকেল দি ইউজ করো, দি রায়চৌধুরী। এবারে দেখো আমি এখানে বলেছিলাম রায়চৌধুরীদের যখন বলবে প্রিপোজিশন একটা অফ ইউজ করবে, কখন, কাদের, এই প্রশ্নটার উত্তর যেখানে বসবে, যেখান থেকে শুরু করবে সেইখানে। দ্য 4 স্টোরেড বিল্ডিং, 4 তলা বিল্ডিং, কাদের, রায়চৌধুরীদের লিখেছে, কিন্তু যাই কাদের প্রশ্নের উত্তরটা তুমি লিখবে সেখানে একটা প্রিপোজিশন অফ ইউজ করতে হবে। বোঝা গেছে? তাহলে লাইনটা এলো দ্য 4 স্টোরেড বিল্ডিং অফ দ্য রায়চৌধুরী। হয়েছে? জানালার সামনে এখানে যেটা নেই সেটা হচ্ছে অবস্থিত। অবস্থিত, 4 তলা বাড়িটা অবস্থিত। ইজ সিচুয়েটেড, ইজ সিচুয়েটেড। হয়েছে? দ্য 4 স্টোরেড বিল্ডিং অফ দ্য রায়চৌধুরী ইজ সিচুয়েটেড, অবস্থিত। কোথায়? জানালার সামনে। কোথায় দিয়ে প্রশ্ন করবে? প্রিপোজিশন ইন নিয়ে আসবে। হয়েছে? ইন কোথায়? জানালার সামনে। সামনে হচ্ছে ফ্রন্ট। ইন ফ্রন্ট অফ জানালা, দ্য উইন্ডো, সব নির্দিষ্ট, একটা নির্দিষ্ট জানালার সামনেই কিন্তু এই চৌতলা বাড়িটা, তাই অফ দ্য উইন্ডো লেখো। এবার কোথায় আছে? পাশের ঘরের। এ দেখো আবার র এসছে, সেন অফ দ্য পাশের ঘর, অ্যাডজাসেন্ট রুম, অ্যাডজাসেন্ট রুম। The 4-storied building of the Roychaudhuri is situated in front of the window of the adjacent room. বোঝা গেছে? পরের সেন্টেন্সটা দেখি। মিনু তার স্বামীকে ডেকে বললে, ওই দেখো দেখো ওদের কি সুন্দর ছেলেটি, ওকে একটিবার আমার কোলে এনে দাও না। এই যে লেখাটা, মিনু তার স্বামীকে ডেকে বলল, মানে মিনু কল্ড হার হাজব্যান্ড, মিনু তার স্বামীকে ডাকলো এবং বলল। তাহলে আমি এই জায়গাটা লিখতে পারি, মিনু তার স্বামীকে ডাকলো এবং বলল। মিনু কল্ড, ডাকলো, কাকে? তার স্বামীকে, হার হাজব্যান্ড, এবং বলল, অ্যান্ড সেড, ইনভার্টেড কমা স্টার্ট হবে, তাই এখানে কমা দিয়ে এখানে ইনভার্টেড, ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করো। ওই দেখো, লুক দেয়ার মানে ওইখানে দেখো, ওই দেখো মানে ওইখানে দেখো, মানে 4 তলা বিল্ডিংয়ের ওইখানটা দেখো। তাহলে আমি এখানে বলবো দেখো, লুক দেয়ার মানে 4 তলা বিল্ডিংয়ের দিকে। ওই দেখো, আবার দেখো ইউজ করেছে, তাই লুক দেয়ার তুমি আর একটা লুক ইউজ করো, লুক দেয়ার, লুক, তাকাও তাকাও, লুক দেয়ার, লুক। বোঝা গেছে? ওদের কি সুন্দর ছেলেটি, হাউ সুইট, কি সুন্দর। দেয়ার চাইল্ড, তাদের শিশুটা, দেয়ার চাইল্ড ইস। এখানে দেখো ভাবটা মনে হচ্ছে মিনু খুব আশ্চর্যের সঙ্গে দেখে, মানে দেখে খুব ভালো লাগছে, এই সেন্সটাকে বলা হচ্ছে, তাই আমি এখানে একটা আশ্চর্য চিহ্ন দিলাম। হাউ সুইট দেয়ার চাইল্ড ইস, কি সুন্দর তাদের ছেলেটা দেখতে। ওকে একটিবার আমার কোলে এনে দাও না। এখান থেকে মিনু তার স্বামীকে রিকোয়েস্ট করছে, প্লিজ তুমি একবার ওকে একবার আনো আমার কাছে, এনে আমার কোলে একবার বসিয়ে দাও। যাই রিকোয়েস্ট করছে সেন্সটা মনে হচ্ছে, তাই তুমি এখানে প্লিজ ইউজ করো, প্লিজ। এবার দেখো এনে দাও, এনে দাও মানে ব্রিং মানে আনা হয়, কিন্তু মিনুর কথা শুনে মনে হচ্ছে স্বামীকে বলছে আমি আর তর সইতে পারছি না, তুমি ছেলেটাকে এক্ষুনি নিয়ে এসো। এই যে এক্ষুনি নিয়ে চলে এসো, এইটা কিন্তু ব্রিং না ইউজ করে ফেচ ইউজ করবে। ফেচ, FETCH, ফেচ মানেও এনে দেয়া, কিন্তু জলদি আনাকে ফেচ বলা হবে। আর ব্রিং মানে আনা, ঠিক আছে তুমি আনো, সেখানে জলদি বা তাড়াতাড়ি ব্যাপারটা কিন্তু নেই। তাহলে আমি বলতে পারি প্লিজ ফেচ, FETCH মানে আনো, জলদি আনো, প্লিজ ফেচ হিম, তাকে জলদি আনো, এবং রাখো, আনলে, আনার পর কি করবে? তাকে রাখবে, পুট হিম, কোথায় রাখবে? অন মাই ল্যাপ, আমার কোলেতে। কোথায়? অন মাই ল্যাপ, একবারের জন্য। দেখেছো? ওকে একটিবার, এই যে একটিবার আছে, ফর ওয়ান্স, ফর ওয়ান্স।
ওর কথা শেষ, ডাবল ইনভার্টেড কমা শেষ করো। তাহলে মিনু কল্ড হার হাজব্যান্ড অ্যান্ড সেড, লুক হাউ সুইট দেয়ার চাইল্ড ইজ, প্লিজ ফেচ হিম অ্যান্ড পুট হিম অন মাই ল্যাপ ফর ওয়ান্স। বোঝা গেছে? পরের সেন্টেন্স দেখো। স্বামী বললে গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন? স্বামী বললে মানে তার স্বামী বলল যে গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন? কারা পাঠাবে? তারা। গরিবের ঘরে তারা এটা নেই, তোমাকে সেন্সটা বুঝতে হবে, সাবজেক্টটাকে খুঁজতে হবে। তারা ছেলে পাঠাবে, তারা কেন ছেলে পাঠাবে? সাবজেক্টটা এখানে উজ্জ্ব আছে, গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন, কিন্তু সাবজেক্টটা কাদের সম্বন্ধে কথা বলা হচ্ছে? তাদের সম্বন্ধে কথা বলা হচ্ছে। রায়চৌধুরীদের বাড়িতে যারা আছে তারা আমার মতো গরিবের ঘরে ছেলে পাঠাবে কেন, তাই এখানে তারাটা আছে, এটা তোমাকে ভাবতে হবে। দেখো এই সেন্টেন্সটা আমি এরকম বলতে পারি, তারা ছেলে পাঠাবে, তারা ছেলে পাঠাবে, দে উইল সেন্ড, দে উইল সেন্ড, তারা পাঠাবে, দে উইল সেন্ড, তারা পাঠাবে। কাকে পাঠাবে? তাদের শিশুকে, দেয়ার চাইল্ড, THEIR, তাদের শিশুকে, তাই তো? এবার যখন প্রশ্ন করছো গরিবের ঘরে তারা ছেলে পাঠাবে কেন, তখন এই উইলটাকে প্রথমে এনে চলে এসো। বোঝা গেছে? তাহলে আমি লিখতে পারি স্বামী বললে, স্বামী মানে কি? মিনুর স্বামী, অর্থাৎ হার হাজব্যান্ড, সেড, কমা দেবে, ডাবল ইনভার্টেড কমা স্টার্ট হবে। যেহেতু প্রশ্ন করছে কেন পাঠাবে, তাই এখানে WHY, তারপরে প্রশ্ন যেহেতু করেছে এটাকে সামনে নিয়ে চলে আসবো, হোয়াই উইল দে সেন্ড দেয়ার চাইল্ড, তাদের শিশুকে কেন পাঠাবে। এবার কোথায় পাঠাবে? কোনো দিকে যাওয়া বা পাঠানো অর্থে প্রিপোজিশন টু ইউজ হয়। যেমন আই এম গোয়িং টু স্কুল, কোনো একদিকে যাচ্ছ তাই টু ইউজ হচ্ছে। তাই এখানে তারা কেন পাঠাবে, কোনো দিকে, কোনো কারুর বাড়িতে পাঠানোর কথা হচ্ছে, তাই এখানে প্রিপোজিশন টু ইউজ করো। তাহলে হোয়াই উইল দে সেন্ড দেয়ার চাইল্ড, কোথায় পাঠাবে? টু এ পুওর ম্যানস হাউস, একটা গরিব লোকের ঘরে, টু এ পুওর ম্যানস হাউস। যেহেতু প্রশ্নবাদক ছিল তাই প্রশ্ন চিহ্ন দিয়ে ডাবল ইনভার্টেড কমাটাকে শেষ করে দাও। বোঝা গেছে? পরের সেন্টেন্স, 4 নম্বর সেন্টেন্সে ছিল মিনু বলল, শোনো একবার, ছোট ছেলের বেলায় ধনী গরিবের ভেদ আছে, সবার কোলই ওদের রাজ সিংহাসন। মিনু বললে, মিনু সেড, শোনো একবার, এটা কীরকম ইংলিশ হতে পারে? দেখো শোনো একবার তুমি বিভিন্নভাবে ইউজ করতে পারো। আমি গোটা 2-3 লিখছি। যেমন মনে করো কীরকম তর্ক করছো তুমি, শোনো একবারের টার্মটা কীরকম হতে পারে? কী তর্ক করছো, কী আজে বাজে বলছো। বুঝে গেছে? অথবা শোনো একবার, লিসেন ফর ওয়ান্স, অর্থাৎ একবারটি শোনো, তুমি এই অর্থ ইউজ করতে পারো। ভাবটা তুমি কিভাবে নিচ্ছ তার ওপর সেন্টেন্স কিন্তু স্ট্রাকচার হবে। আমি যদি বলি শোনো একবার, অর্থাৎ কি আর্গুমেন্ট তুমি আমার সঙ্গে করছো, অথবা যদি বলি একবারটি শোনো, রিকোয়েস্ট এই ফরম্যাটে যদি হয় একবারটি শোনো, সেটাও কিন্তু হতে পারে। সেক্ষেত্রে কিন্তু তুমি লিসেন ফর ওয়ান্স এটা তুমি লিখতে পারতে। অর্থাৎ যদি মনে হয় মিনু তার স্বামীকে খুব মিনতি করে কথাটা বলছে, প্লিজ একবার শোনো, সেক্ষেত্রে তুমি ইউজ করতে পারো লিসেন ফর ওয়ান্স, LISTEN, লিসেন ফর ওয়ান্স, অর্থাৎ একবারটি শোনো। অথবা যদি তোমার মনে হয় না এরকম টাইপের সেন্স হচ্ছে না, তাহলে তুমি তাকে বলতে পারো প্লিজ ডু নট আর্গু, প্লিজ ডু নট আর্গু, দয়া করে তর্ক করো না। বুঝে গেছে? কিন্তু প্লিজ দিচ্ছে মানে সেন্সটা কিন্তু রিকোয়েস্ট ফরম্যাটেই আছে, প্লিজ ডু নট আর্গু। অথবা আর একটা কি লিখতে পারতে, যেটা আমি লিখছি, মিনু বললে, মিনু সেড, কি বললে? শোনো একবার, লিসেন ফর ওয়ান্স দিতে পারো, প্লিজ ডু নট আর্গু দিতে পারো, অথবা হোয়াট অ্যান আর্গুমেন্ট, কি বলছো, হোয়াট অ্যান আর্গুমেন্ট, যেটার মানেই শোনো একবার হবে যদি সেন্স বোঝো। এখানে আশ্চর্যজনক, কি তুমি জানো না যে ছোট ছেলেবেলা ধনী গরিবের ভেদ নেই, এই যে সেন্সটা আসছে এখানে মিনু মনে হচ্ছে আশ্চর্য হচ্ছে।
অথবা যদি তোমার মনে হয় মিনু রিকোয়েস্ট ফরম্যাটে করছে, তাকে বলো লিসিং ফর ওয়ান্স, অর্থাৎ প্লিজ আমার কথাটা একবারটি শোনো। বোঝা গেছে? তাহলে শোনো একবার এই অর্থটার জন্য তুমি 3 রকম সেন্টেন্স এখানে দিতে পারতে। আমি লিখলাম হোয়াট অ্যান আর্গুমেন্ট। এখানে বলেছে ছোট ছেলের বেলায় ধনী গরিবের ভেদ আছে। দেখো এক্ষেত্রেও কিন্তু দুরকম হতে পারে। যদি মনে হয় সেন্টেন্সটা প্রশ্নবাদক আসছে তাহলে তার ক্ষেত্রে একরকম, আর যদি মনে হয় না সে শুধু তাকে একটা তথ্য জানাচ্ছে ছোট ছেলের বেলায় ধনী গরিবের ভেদ নেই গো, এরকম, অথবা তার স্বামীকে বলছে ছোট ছেলের বেলায় ধনী গরিবের ভেদ আছে, এই যে জিজ্ঞাসা করছে তার জন্য কিন্তু সেন্টেন্সটা আর একরকম হতে পারত। আমি যদি বলি যে না ও সিম্পল বলেছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন নেই, আমার মাথায় স্ট্রাইক করছে না যে প্রশ্নবাদক হতে পারে, তাহলে সিম্পল সেন্টেন্সে কীরকম হচ্ছে আমি দেখাচ্ছি। যদি তোমার মনে হয় যে না ওইভাবে বলেছে যে ছোট ছেলের বেলায় ধনী গরিবের ভেদ আছে, প্রশ্ন করছে, তাহলে কি হবে সেটাও আমি দেখাবো। আগে মনে করি সিম্পলভাবেই ও তার স্বামীকে বলছে ছোট ছেলের বেলায় ধনী গরিবের ভেদ নেই, ছোট ছেলের বেলায় ধনী গরিবের ভেদ নেই, দেয়ার ইজ নো ডিফারেন্স, there is no difference between কাদের মধ্যে, দুজনের মধ্যে ধনী আর গরিব, তাই এখানে প্রিপোজিশন বিটুইন দেওয়া হলো। বিটুইন, দেখো ধনী মানে একটা জাত, ধনী জাতকে বলা হচ্ছে, তাই দ্য রিচ করো, অ্যান্ড দ্য পুয়ার, পুয়ার জাতিটাকে বোঝানো হচ্ছে, তাই দ্য পুয়ার করো। কিসের? ইন কেস of a little child, in case of a little child, ছোট্ট শিশুর ক্ষেত্রে, ইন কেস অফ এ লিটল চাইল্ড, ছোট্ট শিশুর ক্ষেত্রে ধনী এবং গরিবের মধ্যে কোনো ভেদ নেই। এখানে একটা কথা আমার বলার আছে, দেখো ইন কেস অফ এ লিটল চাইল্ড এটা তুমি লিখতে পারো, যদি মনে হয় আমি শিশু অর্থে চিলড্রেন ইউজ করব, চাইল্ড না আমি চিলড্রেন ইউজ করব, তখন কিন্তু অফ লিটল চিলড্রেন করবে, এই আর্টিকেলটা এটা কিন্তু দেবে না। হয় তুমি লেখো অফ এ লিটল চাইল্ড, অথবা লেখো অফ লিটল চিলড্রেন। বোঝা গেছে ডিফারেন্সটা? অফ এ লিটল চাইল্ড যেটা আমি ইউজ করেছি, অথবা যদি চিলড্রেন ইউজ করো তাহলে এই এটা দেবে না, তখন লিখবে অফ লিটল চিলড্রেন। এটা খেয়াল রেখো। তাহলে আমি এখানে লিখলাম দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার ইন কেস অফ এ লিটল চাইল্ড। যদি মনে হতো না এটা প্রশ্ন করেছে, তাহলে কিরম লিখতে পারতাম? তাহলে আমি বলতাম ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার ইন কেস অফ এ লিটল চাইল্ড, বাদ বাকি যা আছে তাই লিখব। কিন্তু যদি প্রশ্ন করে তখন এই ইজটাকে তুমি প্রথমে নিয়ে চলে এসো, নিয়ে এসে তাই তুমি এখানে নোয়ের জায়গায় তুমি এনি করতে হবে। তখন আমি যখন সদর্থক বাক্যে করছি যে দেয়ার ইজ নো ডিফারেন্স এইভাবে লিখছি, তখন এইটা হবে, কিন্তু যাই প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাব তখন ইজটাকে প্রথমে নিয়ে আসবে, কিন্তু তখন তোমায় দিতে হবে ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দ্য রিচ অ্যান্ড দ্য পুয়ার ইন কেস অফ এ লিটল চাইল্ড বলে প্রশ্ন চিহ্ন দেবে, যদি মনে হয় প্রশ্ন করেছে। হয়েছে? অর্থাৎ সেক্ষেত্রে ইজটা উঠবে আর নোয়ের জায়গায় এনি করবে। হয়েছে? এবারে দেখো আরেকটি ছিল সবার কোলই ওদের রাজ সিংহাসন। সবার কোল, এই যে আছে সবার কোল, এই যে অফ, এটা হচ্ছে এভরিবডি, আর কোল ইংরেজি হচ্ছে ল্যাপ, তাহলে আমি লিখতে পারি ল্যাপস কাদের? অফ এভরিবডি। অর্থাৎ সবার কোলই হয় লাইক কিসের মতো? লাইক রয়্যাল সিট, রয়্যাল সিটস ফর দেম। অর্থাৎ শিশুগুলোর ক্ষেত্রে সবার কোলই হচ্ছে রয়্যাল সিট, রাজ সিংহাসন। রয়্যাল সিট মানে রাজ সিংহাসন। ল্যাপস অফ এভরিবডি, প্রত্যেকের কোল, আর যেহেতু ল্যাপস দিয়েছো, কোল প্রচুর বুঝিয়েছো তাই এখানে আর দিয়েছো, আর লাইক রয়্যাল সিটস ফর দেম, তাদের ক্ষেত্রে রাজ সিংহাসন। বোঝা গেছে? 5 নম্বর সেন্টেন্সে বলা হয়েছে স্বামী ফিরে এসে খবর দিলে দারোয়ান বললে বাবুর সঙ্গে দেখা হবে না। এই তো,
তাহলে স্বামী ফিরে এসে খবর দিচ্ছে, তাহলে হার হাজব্যান্ড রিটার্নড, ফিরে এলো এবং বলল। দেখেছো কিরম ভেঙে ভেঙে লিখতে হয়। তুমি স্বামী ফিরে এসে খবর দিলে এই ইংলিশটাকে কীভাবে তুমি বাংলাটাকে ইংলিশ করবে, স্বামী ফিরে এলো এবং বলল, তাই তো। তাহলে আমি লিখতে পারি স্বামী অর্থাৎ হার হাজব্যান্ড রিটার্নড, ফিরে এলো, অ্যান্ড সেড, এবং বলল। যা বলছে কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা স্টার্ট করো। দারোয়ান বললে বাবুর সঙ্গে দেখা হবে না। কে বলল? দারোয়ান বলল। বলল মানে কি? সেড না, সেড মানে বলা, আগেও লিখলাম। কিন্তু দারোয়ান বলল মানে দারোয়ান আমাকে ইনফর্ম করলো, তথ্য দিল, জানালো। তাহলে দ্য গেটকিপার বা গেটম্যান যা খুশি বলো, দ্য গেটকিপার ইনফর্মড, দারোয়ান আমাকে ইনফর্ম করলো, বোঝা গেছে। তাহলে দ্য গেটকিপার ইনফর্মড, ইনফর্ম করলো। কাকে? আমাকে। দেখো ভার্বের পরে কাকে দিয়ে প্রশ্ন করতে, তারপর কি ইনফর্ম করলো যে আমাকে অ্যালাউ করা হবে না বাবুর সঙ্গে দেখা করতে। আই উড নট বি অ্যালাউড। আমি এটা দুভাবে বলবো, একটা এইভাবে লিখতে পারো, আই উড নট বি অ্যালাউড, আমাকে অ্যালাউ করা হবে না, অর্থাৎ দারোয়ান অ্যালাউ করবে না, সেই জন্য আই উড নট বি ইউজ করা হয়েছে। আই উড নট বি অ্যালাউড, আমাকে অ্যালাউ করা হবে না কি করতে? টু মিট দ্য মাস্টার অফ দ্য হাউস। বোঝা গেছে? আই উড নট বি অ্যালাউড, আমাকে অ্যালাউ করা হবে না টু মিট, দেখা করতে, কার সঙ্গে? দ্য মাস্টার অফ দ্য হাউস, হাউসের মাস্টারের সঙ্গে। অথবা তুমি এই জায়গাটায় এই যে আই উড নট বি অ্যালাউড আমি যেটা লিখেছি টু মিট, এই জায়গাটা তুমি অন্যভাবেও লিখতে পারতে। দেখো আমি এইখান থেকে এই পর্যন্ত আই উড নট বি অ্যালাউড টু মিট এটা না লিখে এটাও লিখতে পারতাম, দ্য গেটকিপার ইনফর্ম মি দ্যাট হিজ মাস্টার অর্থাৎ তার প্রভু অর্থাৎ ঘরের যে কর্তা, উড নট অ্যালাউ মি, আমাকে অ্যালাউ করবে না, উড নট অ্যালাউ মি টু মিট, এটাও হতে পারত। বোঝা গেছে? হিজ মাস্টার উড নট অ্যালাউ মি টু মিট, তুমি এই জায়গাটা কিন্তু লিখতে পারতে। পরের যে সেন্টেন্সটা আছে সেটা দেখো, এক মুহূর্তে মিনুর দুই চোখ জলে ভেসে গেল। এক মুহূর্তে মানে কি? কথাটা স্বামী বলার সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি মিনুর চোখ কিন্তু জলে ভিজে গেল। বোঝা গেছে? শুনে সে তার আবেগ রাখতে পারলো না, সে ভেবেছিল বাচ্চাটাকে তিনি নিয়ে আসবেন এবং নিয়ে এসে তার কোলে দেবেন। যেহেতু এটা হয়নি, আবেগ ঘন মুহূর্তে, এক মুহূর্তে মানে ইনস্ট্যান্টলি, ও কথাটা বলার সঙ্গে সঙ্গে মিনুর দুই চোখ জলে ভেসে গেল। তাহলে আমি এখানে ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি। ইনস্ট্যান্টলি মিনুর দুই চোখ, মিনুস আইস ওয়ার ফিল্ড, ভরে গেল। কি দিয়ে ভরে গেল? উইথ টিয়ার্স, জলে। বোঝা গেছে? ইনস্ট্যান্টলি মিনুস আইস ওয়ার ফিল্ড উইথ টিয়ার্স। বিচ্ছিরি হাতের লেখা যেটা দেখলে, এবারে ফাইনাল দেখে নাও প্রিন্টেড। দেখে নিয়ে ভালো করে তোমরা আবার লেখাটাকে বাংলা থেকে ইংরাজি লেখার চেষ্টা করবে। কিছু ওয়ার্ড এদিক ওদিক হবে, পুরো মুখস্থ না, কিভাবে লিখতে হয় শুধু সেটাই আমি বলার চেষ্টা করেছি। পয়েন্টগুলোকে খেয়াল রাখবে, কিভাবে ভাঙতে হয় বারবার দেখবে, দেখে নিয়ে লেখার চেষ্টা করো। এটা নিয়ে খুব সম্ভবত 9 নম্বর ট্রান্সলেশন যাচ্ছে। এই ট্রান্সলেশন 9টাকে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ আমি এই জায়গাগুলো এইভাবে করতে পারি। এই হলো ফাইনাল ট্রান্সলেশন, এটাকে দেখে নাও। দেখে নিয়ে আবার বলছি, পারলে এখনই একবার প্রথমে সেন্টেন্সটা প্যাসেজটা যেটা দেওয়া ছিল সেটাকে দেখে দেখে আর একবার যা বললাম সেটাকে মাথায় রেখে লেখার চেষ্টা করো।
কারেকশান করো, একবার দুবার করো, দেখবে সামনে যাদের ক্লার্কশিপ বা আইসিডিএস মেইন আছে তাদের জন্য কিন্তু এটা খুব উপকারে লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।